সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক ক্লাস। আমরা সরকার নির্দেশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের বিষয় কোড 178, সেই বিষয় কোড থেকেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিতে থাকবো এবং আশা করি তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসগুলো দেখবা, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোভিড-19 এর দ্বিতীয় ওয়েভ আমাদের দেশে ইনফেকশন রেট এবং মৃত্যু হার দুটোই কিন্তু অনেক বেশি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করে নিজেকে সচেতন রাখো এবং পরিবারের সবাইকে সচেতন করো এবং কোভিড-19 থেকে নিজেদেরকে রক্ষা করো। তো আমি তোমাদের জীববিজ্ঞান ব্যবহারিক প্রথম পত্রের যে ক্লাস সেটি আজকে শুরু করতে যাচ্ছি, কারণ অধিকাংশ ক্লাসগুলো তথ্য আমরা শেষ করেছি এবং সংক্ষিপ্ত যে সিলেবাস প্রদান করা হয়েছে সেই সিলেবাসের আলোকে আমরা তথ্যের ক্লাস শেষ করে আজকে ব্যবহারিক ক্লাসের দিকে আগাচ্ছি। আমি জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বোটানির যে উদ্ভিদ বিজ্ঞানের যে ব্যবহারিক ক্লাস তার যে সিলেবাস এবং সিলেবাসের আলোকে কিভাবে মান বন্টন হয়ে থাকে সেটি আমি জানাবো। তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই ব্যবহারিক পরীক্ষার 25 নম্বর, অর্থাৎ বোটানিতে 25 নম্বর এবং জিওলজিতে 25 নম্বর, এই 50 মার্কস কিন্তু থাকে। এই 50 মার্কসের মধ্যে বোটানিতে কিভাবে থাকে সেগুলো আমরা দেখতে থাকি। তো প্রথম যে প্রশ্ন থাকবে তোমাদের, একটি শনাক্তকরণ, এটি স্থায়ী স্লাইড হতে পারে অথবা মডেল দেওয়া হতে পারে। মডেল অর্থাৎ যে কোনো যে বই তোমাদের সিলেবাসভুক্ত যে অংশটুকু, এখানে কিন্তু সিলেবাসে দেওয়া হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের স্থায়ী স্লাইড দেওয়া হতে পারে অথবা কোষ বিভাজনের যে পর্যায়গুলো আছে তার একটি ছবি অথবা একটি মডেলও দেওয়া হতে পারে শনাক্তকরণের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের শনাক্তকরণের জন্য থাকবে 1 নাম্বার এবং বৈশিষ্ট্যের জন্য থাকবে 3 নাম্বার, টোটাল হচ্ছে বৈশিষ্ট্যের জন্য 2 নাম্বার, টোটাল হচ্ছে 3 নাম্বার। একটি পরীক্ষা 2 নম্বরে যে কোনো একটা পরীক্ষা করতে হবে ফুলের গোত্র নির্ণয়। এখানে ফুলের গোত্র নির্ণয় হিসেবে কিন্তু মালভেসি গোত্রের গোত্র নির্ণয়টা করতে হবে এবং সেই ক্ষেত্রে তোমাদের নির্ধারিত যে কাজগুলো থাকবে, ফুলের লম্বচ্ছেদ করতে হবে, প্রশ্নপত্রিকা অঙ্কন, বৈশিষ্ট্য লিখতে হবে এবং সর্বশেষ শনাক্তকরণ। এই 2 নম্বর যে এক্সপেরিমেন্ট ফুলের গোত্র নির্ণয়, এখানে টোটাল মার্কস হচ্ছে 7, লম্বচ্ছেদের জন্য 2, ফ্লোরাল ডায়াগ্রাম বা প্রশ্নপত্রিকা অঙ্কনের জন্য 2 এবং আইডেন্টিফাইং ক্যারেক্টারের জন্য 2 এবং আইডেন্টিফিকেশনের জন্য 1। এই টোটাল 7 নাম্বার তোমাদের জন্য নির্ধারিত থাকবে। অথবা 2 নম্বরের অপশন থাকবে, কাউকে কাউকে হয়তো ফুলের গোত্র নির্ণয় করতে দেওয়া হবে এবং অন্য কাউকে তোমাদের সিলেবাসভুক্ত একবীজপত্রী উদ্ভিদের মূল বা কাণ্ডের প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে স্পেসিফাই করা হচ্ছে যে মনোকটিলেডোনাস উদ্ভিদের অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের রুট, মূল অথবা কাণ্ডের প্রস্থচ্ছেদ নির্ণয় করতে হবে। এই স্টেপিং এর জন্য প্রস্থচ্ছেদের জন্য 2 মার্কস, মাউন্টিং এর জন্য 2
আইডেন্টিফাইং ক্যারেক্টার লেখার জন্য 2 এবং শনাক্তকরণের জন্য 1 নাম্বার। টোটাল এখানেও 7 নাম্বার থাকবে। মাউন্টিং এই শব্দটি তোমাদের কাছে আমার মনে হয় যে এসএসসিতে ছিল কিনা জানি না, তবে মাউন্টিং হচ্ছে যে যখন মূল বা কাণ্ডের প্রস্থচ্ছেদ ট্রান্সভার্স সেকশন করবা, সেই সেকশনটি স্লাইডে নিয়ে গ্লিসারিন এবং গ্লিসারিনের সাথে সাথে, অর্থাৎ এই স্লাইড তৈরির আগে সেকশনটাকে কালারফুল করা, পিগমেন্টেশন করা, রঞ্জিতকরণ করা, সেই পিগমেন্টেশনের সেকশনটি নিয়ে স্লাইডের উপরে রেখে গ্লিসারিন দিয়ে কভার স্লিপটি ঢেকে রাখাই হচ্ছে মাউন্টিং। এটি তোমাদের জন্য করতে হবে, এর জন্য 2 নাম্বার আছে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে পেয়েছি যে নাম্বার একটা শনাক্তকরণ করতে হবে 3 নাম্বার, এবং দ্বিতীয় যে প্রশ্ন যে কোনো একটি ফুলের গোত্র নির্ণয়ের জন্য অথবা মূল কাণ্ডের সেকশনের জন্য, এখানে কিন্তু নাম্বার 7। তাহলে টোটাল নাম্বার হলো 10 এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটি পরীক্ষা, সেটি সালোক সংশ্লেষণ অথবা অবশোষণের পরীক্ষা তোমাদের নির্ধারিত থাকবে, এবং এই ক্ষেত্রে যন্ত্রপাতি সেট করানোর জন্য 3 নাম্বার, পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনা এর জন্য 2 নাম্বার, ফলাফলের জন্য 2 নাম্বার। এই টোটাল হচ্ছে নাম্বার 7। এরপরে হচ্ছে মৌখিক অভিজ্ঞা অর্থাৎ ভাইবার জন্য 5টি নাম্বার এবং ব্যবহারিক নোটবুক তৈরি করার জন্য হচ্ছে 3 নাম্বার। তাহলে আগে ছিল 10, 17 আর এই হচ্ছে 8, মোট 25 নম্বর তোমাদের ব্যবহারিকের জন্য থাকবে। তো আমি প্রথমেই তোমাদের পরীক্ষণ নাম্বার 1, এটি কোনো পরীক্ষায় থাকবে না এই বিষয়টি, কিন্তু তোমাদের বায়োলজি বা বোটানি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে খাতা তৈরির ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটি করে থাকি যে অণুবীক্ষণ যন্ত্রগুলো সম্পর্কে ধারণা লাভ করা এবং সেই অণুবীক্ষণ যন্ত্রের কোন অংশের কি কাজ সেটি কিন্তু জানা। তার জন্য আমরা এই পরীক্ষণগুলো রাখি। পরীক্ষণ 1, সেখানে একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণ। আমরা সরল এবং জটিল এই দুটো মাইক্রোস্কোপ নিয়েই কিন্তু কাজগুলো করে থাকি। তো দেখো যে প্রথমে এই একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের ছবি, তোমাদের এটি হচ্ছে লেন্স। এই লেন্সটাকে আমরা আইপিস বলে থাকি। একটি মাত্র কিন্তু লেন্স থাকে সরল অণুবীক্ষণ যন্ত্রে, এবং তোমরা জানো লেন্সের যে ম্যাগনিফাইং পাওয়ার অর্থাৎ লেন্সের যে ক্ষমতার একক ডায়োপ্টার কত থাকে এখানে কিন্তু লেখা থাকে 10x বা 20x। ঠিক এরকম যে একটা বস্তু কত গুণ আমরা বিবর্ধিত করে দেখতে পাবো সেই লেন্সের ডায়োপ্টার দিয়ে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করে থাকি। তো এই হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। তোমরা এটা একটা ছবি আঁকাবা খাতায় বাম দিকে, এবং এই ছবির বাম দিকে থাকবে প্র্যাকটিক্যাল নোটবুকের ছবি আঁকানো, ডান দিকে কিন্তু থাকবে তার বর্ণনা। তো এই হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এখানে লেন্স, বাহু, এখানে টানা যে খাড়া বাহু, ক্লিপ থাকে এখানে, অ্যাডজাস্টমেন্ট ক্লিপ, এখানে স্টেজ থাকবে, এটা একটি ক্লিপ, সন্নিবেশক স্ক্রু কিন্তু একটি থাকে এখানে, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু একটি থাকে, দর্পণ, এটি হচ্ছে স্তম্ভ আর পাদদেশ। এই অংশগুলো আমরা ছবি আঁকানোর পরে ডান দিকে আমরা খাতায় লিখব। লেখার অংশটুকু দেখো যে একটি সরল অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করে নিম্নলিখিত অংশগুলো লক্ষ্য করা যায়। পাদদেশ 1 নম্বরে পেয়েছি, স্তম্ভ, পিলার, মঞ্চ, দর্পণ যেটা মিরর, সন্নিবেশক, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, বাহু, অভিনেত্র বা আইপিস, এই অংশগুলো কিন্তু আমরা দেখলাম। অনুরূপভাবে পরীক্ষণ 2 নম্বরে আমি রেখেছি একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণ। এটি কিন্তু একটা যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তোমরা দেখো যে এটি আইপিস এখানে আছে, এখানে একটা লেন্স থাকে আইপিসে,
আর এখানে অবজেক্টিভ থাকে 3 ধরনের, 10x, 20x, 40x এই ধরনের। অর্থাৎ এইখানে একটা অবজেক্টিভ গুলোতে লেন্স সেট করা থাকে। তাহলে দুটো লেন্সের বিবর্ধন ক্ষমতা গুণ করলেই কিন্তু আমরা কত গুণ বড় দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত এক্সপেক্টেড যে আমরা বস্তুটা দেখবো স্টেজের উপরে। তো এটি হচ্ছে বাহু। সন্নিবেশক স্ক্রু এখানে দুটো থাকে, একটা হলো স্থূল, একটা সূক্ষ্ম। এখানে সূক্ষ্ম সন্নিবেশক, স্থূল সন্নিবেশক। এটি টানানল, এটা দেহনল। এটি হচ্ছে নোজ বা নাসিকা, আমরা বলছি অবজেক্টিভ। এটি হচ্ছে স্টেজ, স্টেজের উপরে ক্লিপ থাকে। এখানে হচ্ছে এটি স্তম্ভ, মিরর, পাদদেশ, এবং নিচে থাকে ডায়াফ্রাম। তো ঠিক এই ছবিটা আঁকানোর বাম দিকে ছবি আঁকাবো, ডান দিকে আমরা বর্ণনা খুব সংক্ষিপ্তভাবে লিখবো। দেখো যে একটা জটিল অনুবীক্ষণ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করে নিম্নলিখিত অংশগুলো লক্ষ্য করা যায়: পাদদেশ, স্তম্ভ, বাহু, মঞ্চ, দেহনল, টানানল। স্থূল ও সূক্ষ্ম সন্নিবেশক, কোর্স and fine adjustment screw, nose piece, condenser, diaphragm, eyepiece, objectives and mirror. আমরা সিলেবাসভুক্ত যে অংশটুকু এখন আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরীক্ষণ নম্বর 3, এক্সপেরিমেন্ট নাম্বার 3। তোমরা একটু ডেট দিবা যে আজকের যে ডেট আমি ক্লাস নিতেছি সেটি হচ্ছে তোমাদের আজকে 7/4/2021, 7 এপ্রিল 2021 এই ডেটটা দিবা এবং পরীক্ষণ নাম্বার তোমাদের 3 এবং পরীক্ষণের নাম আমি লিখে দিতেছি মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যবেক্ষণ এবং তারিখ থাকবে। তাহলে খাতায় নিঃসন্দেহে একটা জায়গায় তারিখ, পরীক্ষণ নাম্বার এবং পরীক্ষণের নাম, এই তিনটি অংশই তোমরা পাবা। তাহলে পরীক্ষণের নাম্বার তোমরা 3, পরীক্ষণের নাম মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যবেক্ষণ এটি পেলা এবং তারিখ দিয়ে দিবা 7/4/2021। তো মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আমরা দেখব, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো আমরা প্রথমেই বেসিক্যালি এই মডেলগুলো শনাক্ত করে নিয়ে থাকে। 1 নম্বর যে সিলেবাস তোমাদের দেখালাম যে শনাক্তকরণ, স্থায়ী স্লাইড বা মডেল, সেখানে কিন্তু এটা থাকবে এবং এই স্থায়ী স্লাইড বা মডেলে তোমাদের কিন্তু লেখা থাকবে না যে এই মডেলটা কিসের। আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু তোমাদের লিখতে হবে একটা অজানা নমুনা। কোশ্চেন নাম্বার 1 একটা অজানা নমুনা। এই নমুনা ছবি দেখে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রদত্ত নমুনাটি তুমি প্রথমেই দেখো, এটি প্রোফেজ মাইটোসিস সেল ডিভিশনে প্রোফেজ দশা, এই কথাটুকু লিখবা। লেখার পরে কিংবা বলতে পারো যে প্রদত্ত নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য এই, তারপরে আমরা শনাক্তকরণ করবো যে প্রদত্ত নমুনাটি মাইটোসিস সেল ডিভিশনের প্রোফেজ দশা, প্রোমেটাফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা এবং টেলোফেজ দশা। এইভাবে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। আমি লিখে দিয়েছি। তো ছবিটা দেখো প্রোফেজের, এখানে খেয়াল করো যে ক্রোমোজোম গুলো কিন্তু লম্বা থাকে, চিকন থাকে, এটা কিন্তু জড়ানো পেঁচানো থাকে এবং প্রত্যেকটা ক্রোমোজোম বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে উপরে এবং নিচের বাহু বিভক্ত হয়ে ক্রোমাটিড ফর্মেশনে থাকে। এটি প্রোফেজে। এবং এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু লক্ষ্য করা যায়। ক্রোমোজোমগুলো লম্বা, চিকন, অর্থাৎ সুতার মতো জড়ানো পেঁচানো থাকবে এবং প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত থাকবে সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সুস্পষ্ট দেখা যাবে। এই তিনটি আইডেন্টিফাইং ক্যারেক্টার লেখার পরে লিখবা প্রদত্ত নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা। দেন প্রোমেটাফেজ দেখো যে এখানে একটা বিশেষ স্পিন্ডিল যন্ত্র, দ্বিমেরু বিশিষ্ট, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু যদি ধরি, দুইটা মেরু এবং মেরুর মাঝখানে বিষুবীয় অঞ্চল, প্রোটিন নির্মিত দ্বিমেরু বিশিষ্ট তন্তুযুক্ত স্পিন্ডিল যন্ত্রে আবির্ভাব ঘটবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্রোমেটাফেজের। এবং ক্রোমোজোম গুলো প্রোফেজ থেকে মোটা খাটো, অর্থাৎ ক্রোমোজোম গুলো এই মেরুর দিক থেকে
বিষুবীয় অঞ্চলের দিকে গমন করে, এটি একটি আইডেন্টিফাইং ক্যারেক্টার। আরেকটি হচ্ছে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত বা লুপ্তপ্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ক্যারেক্টার তিনটি তাহলে বলতে হবে। তাহলে তুমি লিখবা প্রদত্ত নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নরূপ। নাম্বার 1 হচ্ছে নিউক্লিওলাস বিলুপ্ত হতে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে ক্রোমোজোমগুলো মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে ধাবমান, এবং খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে 3 নাম্বার, যে দ্বিমেরু বিশিষ্ট প্রোটিন নির্মিত তন্তুযুক্ত স্পিন্ডেল যন্ত্রের আবির্ভাব ঘটে। এখানে আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, যে নমুনাটি শনাক্তকারী বৈশিষ্ট্য 1, 2, 3, তারপর আমি শনাক্তকরণ করব। তো শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য কিন্তু 2 নাম্বার এবং শনাক্তকরণের জন্য 1 নাম্বার, এখানে 3টি নাম্বার থাকে। তাহলে 1 নাম্বার এক্সপেরিমেন্ট বা পরীক্ষার প্রশ্নে 3টি নাম্বার থাকে, তার হচ্ছে বৈশিষ্ট্যের জন্য 2 নাম্বার এবং আইডেন্টিফিকেশনের জন্য 1টি নাম্বার, এই নাম্বার 3। তাহলে 1 নাম্বার হচ্ছে যে ক্রোমোজোমগুলো সরু আঁকাবাঁকা সুতার মতো বিক্ষিপ্তভাবে অবস্থিত, প্রতিটি ক্রোমোজোম 2টি কোরে হবে, এখানে ক্রোমাটিড সহযোগে গঠিত এবং এরা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এখানে দেখা যায়। শনাক্তকরণ, অতএব নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশা। তাহলে ছবি আঁকাবা, তোমরা একটা পেজে আঁকাবা, বাম দিকে এবং ডান দিকে কিন্তু তোমরা এর বৈশিষ্ট্যগুলো, নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকরণ করবা। দ্বিতীয় হচ্ছে দেখো যে প্রোমেটাফেজ, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, প্রোটিন নির্মিত দ্বিমেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি স্পিন্ডেল যন্ত্রের আবির্ভাব ঘটে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 3 হচ্ছে ক্রোমোজোমগুলো স্পিন্ডেল যন্ত্রের বিষুবীয় অঞ্চলের দিকে ধাবমান। অতএব নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ দশা। আমরা তাহলে এইভাবে লিখব নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য, তারপরে শনাক্তকরণ। নেক্সট হচ্ছে যে আমার পরীক্ষণ 3-এর মধ্যেই আমরা মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ পাবো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ, এটি পরীক্ষণ নাম্বার 3 থাকবে এবং পরীক্ষণের নাম থাকবে এবং ডেট তোমরা আজকেই দিবা 7/4/2021। মেটাফেজ এবং অ্যানাফেজ তোমরা খুবই গুরুত্বপূর্ণ এই দুটি স্টেজ, এটি কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে সাথেও কিন্তু তথ্য পরীক্ষা প্রশ্নে থাকে। সো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইটোসিস সেল ডিভিশন। তো মেটাফেজ দশায় দেখো যে মেটা মানে মধ্য, ফেজ হচ্ছে দশা। এখানে ছবিতে খেয়াল করো যে ক্রোমোজোমগুলো স্পিন্ডেল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে থাকে সেন্ট্রোমিয়ার সহ, এবং ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা খাটো এবং নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস এখানে বিলুপ্ত হয়ে যায়। এই ঘটনাটি ঘটে থাকে মেটাফেজের ক্ষেত্রে। আর অ্যানাফেজের ক্ষেত্রে দেখো যে বিষুবীয় অঞ্চলে অবস্থানরত ক্রোমোজোমগুলো কিন্তু এই স্পিন্ডেল যন্ত্রের যে ফাইবারগুলো আছে, ক্রোমোজোমাল ফাইবার, যে ফাইবার ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, এর সংকোচন এবং প্রসারণ, অর্থাৎ মাঝখানে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার এর যে বিকর্ষণ শুরু হয় এবং এটা বাহু পর্যন্ত চলে যায়, এবং মাঝখানে ক্রোমোজোমটা কিন্তু বিভক্ত হয়ে দুই দিকে মেরুর দিকে গমন করে। এই অপত্য ক্রোমোজোমগুলো যে যাচ্ছে মেরুর দিকে, এটি কিন্তু অ্যানাফেজ দশা। তাহলে নিচে কিন্তু লেখা থাকবে না মডেলে বা স্থায়ী স্লাইডে এটা কোনটি, আমাদের ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝবা যে এটি মেটাফেজ, এটি অ্যানাফেজ। তাহলে মেটাফেজে দেখবা ক্রোমোজোমগুলো স্পিন্ডেল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর সজ্জিত, ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা খাটো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটেছে এখানে। অ্যানাফেজে দেখবা যে ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করছে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমগুলো যে মাঝখানে ছিল সেটি বিভক্ত হয়ে নতুন অপত্য ক্রোমোজোম তৈরি করে এবং অপত্য ক্রোমোজোমগুলো কিন্তু বিষুবীয় অঞ্চল দিকে গমন করে। এটি অ্যানাফেজের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি ক্যারেক্টার হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ক্রোমোজোমগুলো যে মাঝখানে ছিল সেটি বিভক্ত হয়ে মেরুর দিকে যাচ্ছে, এবং এটি কিন্তু দেখতে ইংরেজি অর্থাৎ VLJI 4টি শেপ লাভ করে। মেটাসেন্ট্রিক, ভি, এল হলে সাবমেটাসেন্ট্রিক, আই হলে অ্যাক্রোসেন্ট্রিক এবং জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এই 4 ধরনের
প্যাটার্ন লাভ করবে। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দুই ধরনের আছে, মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক। এটিকে অ্যাক্রোসেন্ট্রিক বলা যেতে পারে, অ্যাক্রোসেন্ট্রিক হতে পারে, টেলোসেন্ট্রিক কিন্তু এখানে আঁকানো নাই। তো তোমরা আঁকানোর সময় অবশ্যই টেলোসেন্ট্রিকটা কিন্তু আঁকানোর চেষ্টা করবে। তো আমরা দেখি যে কিভাবে একটা স্লাইড, পার্মানেন্ট স্লাইড আমরা দেখবো এই ধরনের থাকতে পারে। যেমন দেখো এরকম যদি থাকে, এটি নিঃসন্দেহে অ্যানাফেজ, যে এই সেল ডিভিশনের এদিকে অর্ধেক ক্রোমোজোম, এদিকে অর্ধেক ক্রোমোজোম বিভাজন হয়ে চলে যাচ্ছে। এটি কিন্তু মেটাফেজ, মাঝামাঝি আছে, এটি অ্যানাফেজ। তো তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবা যে সেল ডিভিশনের স্টেজ গুলো, এটি কিন্তু প্রোফেজ দশা, ক্রোমোজোম গুলো একসঙ্গে সুতার মতো জড়িয়ে আছে। আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে জানবো। নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে প্রথমেই লিখবো নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য। এই মাইটোসিসের শনাক্তকারী, মাইটোসিস সেল ডিভিশনের মেটাফেজের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটি কিন্তু লেখা যাবে না। আমাদের লিখতে হবে নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নরূপ: 1. ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো দেখা যায়। 2. সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো ক্যারেক্টার। আর নাম্বার 3 হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত। শনাক্তকরণ: উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে সরবরাহকৃত নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা। অনুরূপভাবে অ্যানাফেজের ক্ষেত্রে নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নরূপ: প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে একটি আবদ্ধ ক্রোমোজোম এক মেরুতে এবং অপরটি অন্য মেরুতে গমন করে। এই দশায় ক্রোমোজোমগুলোকে ইংরেজি VLJ ও I অক্ষরের মতো দেখায়, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে কিন্তু এই শেপগুলো লক্ষ্য করা যায়। সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক, যদি এল এর মতো থাকে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক হলে এরকম, আর টেলোসেন্ট্রিক হলে আই এর মতো থাকবে। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গমন করে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। 3টি ক্যারেক্টারই এখানে প্রমাণ করবে যে নমুনাটি অ্যানাফেজ দশা। শনাক্তকরণ: উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে সরবরাহকৃত নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশা। তাহলে তোমাদের খাতায় কিন্তু এইভাবে লিখতে হবে নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য দেন শনাক্তকরণ। দেখো সর্বশেষ আমাদের টেলোফেজ দশায় চলে এসেছি আমরা, যে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায়। পরীক্ষণ কিন্তু 3 থাকবে, পরীক্ষণের নাম একই থাকবে, ডেটও সেম থাকবে। এখানে টেলোফেজ দশা বুঝতেই পারছো যে টেলো হচ্ছে শেষ আর ফেজ হচ্ছে দশা। আমরা এখানে সুতার মতো ক্রোমোজোমগুলো হয়ে গেছে, অর্থাৎ পানি গ্রহণ করে আবার ক্রোমোজোমগুলো লম্বা সুতার মতো হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আবার এখানে আবির্ভাব ঘটে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো কিন্তু ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করে। আর নিউক্লিওলাসের উৎপত্তি ঘটে যে স্যাটেলাইট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোমের স্যাট অংশ থেকে কিন্তু নিউক্লিওলাস পুনর আবির্ভাব ঘটে। তো আমরা ছবিতে দেখব যে যেটি সেটি আঁকানোর পরে বৈশিষ্ট্যগুলো এইভাবে লিখব: নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য, তারপরে শনাক্তকরণ। 1, 2, 3 অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছেছে। অপত্য ক্রোমোজোমগুলোকে ঘিরে নতুন নিউক্লিয়ার মেমব্রেন গঠিত হয়েছে এবং কোষের মাঝখানে কোষ প্লেট, সেল প্লেট তৈরি হয়েছে এবং নতুন নিউক্লিওলাস দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে যে ক্রোমোজোমগুলো পুনরায় পানি গ্রহণ করে লম্বা চিকন সুতার মতো দেখা যাবে এবং জড়ানো পেছানো থাকবে। এটিও কিন্তু একটি টেলোফেজের দশা। অতএব নমুনাটি মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশা। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা এবং আমি আশা করি যে তোমরা হাতে কলমে আমরা শেখাবো। ক্লাস যখন শুরু হবে তখন, সরাসরি কলেজ যখন খুলে যাবে তখন। আর এর মধ্যে আমি তত্ত্বীয় ক্লাসগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিতে থাকবো এবং তোমরা আশা করি আমার ক্লাসে থাকবা। এবং প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু কিনতে হবে তোমাদের, কিনে ছবিগুলো আঁকাবা এবং ছবি আঁকিয়ে লেবেলিং করে তোমরা কমপ্লিট করবা। এবং ডান দিকে যেভাবে বাম দিকে ছবিগুলো আঁকাবা, ডান দিকে বৈশিষ্ট্য বা এর যে বর্ণনা সেগুলো লিখবা। তা আমি তোমাদেরকে
আবারও বলবো যে আমাদের দেশে যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর হার বেড়েছে, তোমরা সচেতন থাকো, পরিবারকে সচেতন রাখো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে জীবনকে পরিচালিত করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।